ফিরে এলাম বিরতির পর আলোচনায় আসবো। অশোকবাবু, গণতন্ত্রের কোনো ছবি কি তাহলে দেখতে পাচ্ছেন? এবারের ভোট নিয়ে কি বলবেন? ভোট লুট, ভোটারদের বাধা, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, সব মিলিয়ে আপনার কি ব্যাখ্যা হবে? আমার দেখা ভোট আগের তুলনায় অনেক মোটামুটি শান্তিপূর্ণ এখনো অবধি চলছে আর কি। গণতন্ত্র তো একটা প্র্যাকটিস, দীপ্তিমান বাবু বললেন। গণতন্ত্র একটা মানে মানুষের দৈনন্দিন জীবনের অভ্যেসের অঙ্গ, এটা কিন্তু একদিনে হয় না। আর আজকে যে কথাটা আমি বলছি যে ইলেকশন কমিশনের কথা, এই ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যেটা আছে সেটা তো মানে আমাদের বিজেপির প্রার্থী তারা নিজেরা বলেছে ওরা বিক্রি হয়ে গেছে, মানে ওরা বিক্রি হয়, এটা প্রমাণিত হয়ে গেল। দিলীপ ঘোষ নিজে বলেছে। দিলীপ ঘোষ কেন, সৌমিত্র খাঁ বলেছে, লকেট বলেছে, বললে হবে নাকি? এটা আমার নিজের কানে শোনা, টিভিতে এখনও অডিও শুনলে আপনাদের শুনতে পাবেন। সুতরাং সব কিছুই বিক্রি হয়, দাম দিতে হবে। অভিজিৎ গাঙ্গুলি বিক্রি হয়েছে বেশি দামে, ও টিকিটও চাই, মন্ত্রিত্বও চাই এবং কয়েকশো কোটি টাকা চাই। আচ্ছা, এক ফাঁকে একটু ছবিটা দর্শকদের দেখিয়ে দিই। মিমি চক্রবর্তী তিনি ভোট দিতে গেলেন, কলকাতার সেলেব যারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন, রঙিন পর্দার নায়ক নায়িকারা তারাও কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে মিমি চক্রবর্তীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রাক্তন সাংসদ যাদবপুরের মিমি চক্রবর্তী। এবারে যদিও তিনি প্রার্থী নন, তিনি ভোটে দাঁড়াননি, কিন্তু আজ তিনি গেছেন সাধারণ ভোটার হয়ে। সারদা একটা কি না, সারদা বিদ্যাসাগর না, সারদা কি লেখা আছে উপরে? এটা বিদ্যাসাগরের ছবি? না না না, মমতারই না। আমি আলোচনায় আসবো অশোকবাবু, যেমনটা বলছিলেন আপনি। এবারে হচ্ছে কি, অভিজিৎ গাঙ্গুলি এমন একটি কাজ করলেন যে হাইকোর্টের কলঙ্ক হয়ে গেল। এই হাইকোর্টের কলঙ্ক সেটা ভাঙতে আর অনেক টাইম লাগবে, কিন্তু লোকের বিশ্বাসযোগ্যতা চলে গেল হাইকোর্টের উপরে। যে বিশ্বাস নিয়ে এত কয়েক লাখ ছেলে মেয়ে মানে রাস্তায় ছিল বছরের পর বছর, তাদের বিশ্বাসটা চলে গেল। এগুলো কিন্তু গণতন্ত্র ভাঙার একটা লক্ষণ, ফ্যাসিজমের একটা লক্ষণ, যে আমি আমার সুবিধে পেলে পরে আমি সব জায়গায় যেতে পারি এবং যাব। এই জিনিসটা যতক্ষণ না বন্ধ হচ্ছে আমার মনে হয় না গণতন্ত্র খুবভাবে মানে সুপ্রতিষ্ঠিত হবে। যে গণতন্ত্রের মানে স্বপ্ন দেখে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছে, সেই সংবিধানটাকে কিন্তু আস্তে আস্তে টুকরো টুকরো করে কাটছে, যাতে সাধারণ মানুষ মনে না করতে পারে যে গণতন্ত্র ধ্বংস করছি আমরা। এই রাজ্যে যে পরিস্থিতি সেটা কিন্তু অন্য কোনো রাজ্যে নয়, এই দাবি কিন্তু প্রায় প্রত্যেক জায়গা থেকেই করা হচ্ছে, রাজনৈতিক মহলও সহমত সেই জায়গাতে। দীপ্তিমান বাবু কি বলবেন বলুন। না, আমি অশোকদা অনেক সিনিয়র রাজনীতিবিদ, আমি শুধু অশোকদাকে মনে করিয়ে দিতে চাই, দেখুন বিচারক অভিজিৎ গাঙ্গুলি আর বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, এই দুটোর অস্তিত্ব কিন্তু সম্পূর্ণ আলাদা। তিনি তো ছেড়ে সেটা থেকে পদত্যাগ করে সেখানে গেছেন, তার সঙ্গে এই বিচার পদ্ধতির কোনো সম্পর্ক নেই, এটা আমি মনে করি। আর আমি শেষ করি না, অশোকদা আরেকটা, অশোকদা যে কথাটা বললেন আমরাও সে কথাটা মানি। তার কারণ হচ্ছে সিপিএম এর আমলেও আমরা দেখেছি যে আধা সামরিক বাহিনীকে কোথাও কোথাও, আমি বলবো না সব আধা সামরিক বাহিনী এইভাবে ম্যানেজড হয়, কিন্তু আমরা সিপিএম এর আমলেও দেখেছি কোথাও কোথাও আধা সামরিক বাহিনীকে সেই সময় সিপিএম ম্যানেজ করতে পেরেছিল। তৃণমূলের ক্ষেত্রেও এটা সত্য। তবে আমি আপনাদের এইটুকুনি নিশ্চিত করতে পারি, একটা লোকসভাতে 1800, 1900, 2000-এর কাছাকাছি বুথ থাকে। আপনারা যে ছবিটা দেখছেন খুব লিমিটেড, হয়তো 30, 40, 50টা বুথে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এবং আপনারা নিশ্চিত থাকুন যে আধা সামরিক বাহিনী তাদের যে পাহারা সেটা সঠিকভাবে দিয়েছে এবং মানুষ নির্দ্বিধায় তার নিজের ভোট নিজে দিতে পেরেছেন। আরেকটা জিনিস আমি শুধু তৌসিফকে আমার 1 মিনিটে বলার আছে। তৌসিফ বলছিল না যে দলহীন মানুষরা এইসব প্রতিবাদ করছে, আমি বলছি দলহীন মানুষ কেউ নয়, এটা হচ্ছে আমাদের ডিয়াল লটারির মালিক। আমি মিমি চক্রবর্তী কি বলছেন একটু শুনতে হবে। হ্যাঁ, আর এটা আমাদের অধিকার, আর প্লিজ ডু ইট। আর এবার খুব ভালো নিয়ম করে দিয়েছে, বয়স্কদের আগে করে দেওয়া, জলের ব্যবস্থা, হুইল চেয়ারের ব্যবস্থা। সো প্লিজ কাম অ্যান্ড কাস্ট ইউর ভোট। তুমি বয়স্কদের হেল্প করলে আমি দেখতে পেলাম, সিনিয়র সিটিজেনদের জন্য মনে হয় যে লাইনটা না দিয়ে তাদের ডিরেক্ট যদি ঢোকানো না, সেটা তো নিয়ম করেছে, মানে যারা সিনিয়র সিটিজেন তারা আগে যাবে, হয়তো ওখানে ওনাকে দেখতে পাবে। মা সবকিছু ঠিকঠাক ছিল সুশৃঙ্খলভাবে। হ্যাঁ, ভেরি নাইস।